স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। একদিকে পূজা আর একদিকে ঈদ, চারিদিকে ঈদের আমেজ, উৎসবের আমেজ, বিনোদনের উৎসগুলোকেও সবার চোখে। তাই প্রস্তুত হচ্ছে ছোট পর্দা আর বড় পর্দা। বিশেষ দিনের বিনোদন হিসেবে সিনেমার চেয়ে আজকাল নাচ গান নাটকও কম যাচ্ছে। এসব ক্ষেত্রে তিন তারকার মুখে আজ শুনব সেসব দিকের কথা। আজকের আলোচনার শিরোনাম এখন বিনোদন। স্টুডিওতে আছেন অভিনয় শিল্পী শহীদুজ্জামান সেলিম, আছেন সঙ্গীত শিল্পী দিলশাদ নাহার কণা এবং অভিনয় শিল্পী মীর সাব্বির। আপনাদের সবাইকে স্বাগত। জানিয়ে রাখি, আজকের বাংলাদেশে মতামত ও প্রশ্ন পাঠাতে SMS পাঠাতে পারবেন ইমেইল করতে এবং লিখতে পারবেন ফেসবুক ও টুইটারেও। চলে যাচ্ছে আলোচনায়। সেলিম ভাই, সময়ের সঙ্গে সঙ্গে আসলে বিনোদন পাল্টায়। একটা সময় ছিল যে ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, আমি গেছি মার্কেটে, বাড়িতে নেই, সেটার যে বিনোদন সেটার এখন কোনো মূল্য নেই, কারণ আসলে মার্কেট থেকে টেলিফোন ধরা যায়। কিন্তু আমরা ছোটবেলায় এটা খুব আনন্দ পেতাম। তো সময়ের সঙ্গে সঙ্গে তো বিনোদন পরিবর্তন হয়। আপনি একটা বড় সময়, অন্তত গত 20 বছরে আমাদের বিনোদনের যে যাত্রা, একটা বড় যাত্রার সাথী। তো এই সময়টায় বিনোদন ক্ষেত্রের পরিবর্তনগুলি যদি আমরা প্রথমে একটু তাত্ত্বিকভাবেই বুঝে নিতে চাইবো, যে পরিবর্তনটা আপনি কাছে থেকে যে দেখেছেন, সেই দেখাটার থেকে যদি বলেন যে পুরো ধারাটা এইভাবে পরিবর্তন হলো। আমরা খুবই ফরচুনেট একটা জেনারেশন, যে জেনারেশন ইলেকট্রনিক ডিভাইসের যে চরম উৎকর্ষতা যখন লাভ করলো, সেই সময়টাও দেখতে পেলাম। আবার তার আগের যে সময়টা, যে ভিজুয়াল মিডিয়া এতটা বড় হয়নি, বা প্রিন্টিং মিডিয়াই সবচেয়ে বড় ছিল, এবং ফিল্ম, ওই সময়টাও আমরা দেখে এসেছি। 30 বছরের আমার পদচারণা এই কালচারাল ফিল্ডে। তো যদি শুরুর থেকে বলি, তাহলে মঞ্চনাটক দিয়ে শুরু। তো সেখানে বিনোদনটা এমনভাবেই এসছে যে তখন আমাদের সবচেয়ে প্রথম বিনোদন ছিল বই পড়া, একদম ফার্স্ট। গান শোনা, তো গান শোনার ক্ষেত্রে রেকর্ড প্লেয়ার বা চেঞ্জার, এই সমস্ত বিষয়গুলো ছিল। তার পরবর্তী পর্যায়ে রেকর্ড প্লেয়ার এসছে, টেপ রেকর্ডার এসছে, কিন্তু চেঞ্জার বা লং প্লে, শর্ট প্লে, যেগুলো আগে আমরা কিনে কিনে শুনতাম, সেগুলো ছিল না। এটা তো অনেক পরে এসছে। তো তার বই পড়ার ক্ষেত্রে আসলে পরিবার থেকেই এটা নির্ধারণ করে দেওয়া হতো যে কোন এজে কে কোন বই পড়বে। যেমন সুকুমার রায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এই হচ্ছে তখনকার পর্যায়টা। এবং আমরা যখন ইন্টারমিডিয়েট পড়া শুরু করি, তখন বিনোদনের ক্ষেত্রে আমরা নিজেরা নতুন মাত্রা যোগ করলাম, যে আমাদের মাসুদ রানা পড়তে হবে। এইভাবেই হচ্ছে তখনকার শুরুটা। আর টেলিভিশন, বিটিভি একমাত্র বিনোদনের মাধ্যম। আর ছবি দেখতে যাওয়া, এটা একটা বিরাট বিনোদনের মাধ্যম ছিল। এটা পারিবারিকভাবে মা, খালা, চাচি, বাবা মা মিলে অনেক সময় সিনেমা দেখতে যাওয়া হতো। এটা একেবারে ঈদের স্পেশালি, বা অন্য অন্য যে বন্ধের দিনগুলো সবাই একসাথে হওয়া, তখন তো একান্নবর্তী পরিবার ম্যাক্সিমাম ছিল। তো ওই সময় বিনোদনের এই বিষয়গুলো ছিল। পরবর্তী সময়ে এটা আস্তে আস্তে ভিজুয়াল মিডিয়া যত আপনার উন্নতি হয়েছে, যত ডেভেলপমেন্ট হয়েছে, ততই কিন্তু মানুষ বদলেছে, নিজের মধ্যে নিজে থাকার চেষ্টাটা করেছে। তার নিজের বিনোদন সে এখন নিজেই একাই উপভোগ করতে চায়। বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস আছে, তো সেখানে আলাদা আলাদা করে নিজের নিজের বিনোদনটা খুঁজে পেতে চেষ্টা করে। এবং ভিজুয়াল মিডিয়া স্ট্রং হওয়াতে হয়েছে কি, আপনি ঘরে বসে ইচ্ছা করলেই এখন হলিউডের মুভি দেখতে পাচ্ছেন, আপনি ইন্ডিয়ান মুভি দেখতে পাচ্ছেন, আপনি অন্যান্য বিদেশি মুভি দেখতে পাচ্ছেন। প্লাস আপনি গত 30 বছর আগে বাংলাদেশের কোনো ছবি যদি দেখতে চান বা নাটক দেখতে চান, সেটাও আপনি দেখতে পাচ্ছেন। সুতরাং এখন ভিজুয়াল মিডিয়াটা একেবারে কাছে নিয়ে এসছে বিনোদনটাকে। তো যদি আপনার যেমন মঞ্চ নাটকের ক্ষেত্রে যে পর্যায়ে শুরু হয়েছিল, তখন আমরা একটা কমিটমেন্ট থেকে মঞ্চ নাটকে অভিনয় করতাম, যে নাটক হচ্ছে সমাজ পরিবর্তনের হাতিয়ার, এরকম একটা জায়গা থেকে আমাদের নাট্যচর্চা শুরু। ওই সময় মনে হতো যে যদি আমি মাসে 5,000 টাকা ইনকাম করতে পারি, তাহলে এটা দিয়েই আমার সংসার চলে যাবে। শুধু নাটক ছাড়া আর বিনোদনের, মানে মঞ্চ নাটক ছাড়া বিনোদনের আর কোনো মাধ্যমে আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু যুগ পাল্টেছে, সময় পাল্টেছে, চিন্তা ভাবনা পাল্টেছে। এখন মনে হয় যে হ্যাঁ,
অভিনয় অভিনয়, সেটা যে কোনো মাধ্যমেই হোক না কেন, সেটা রেডিও হতে পারে, টেলিভিশন হতে পারে, মঞ্চ হতে পারে, সিনেমা হতে পারে, মূল বিষয়টা হচ্ছে অভিনয়। এখন সেখানে দাঁড়িয়ে আমাদের যখন আমরা শুরু করি তখন প্রফেশনালিজম যে কথাটা, যে একটা লোক পেশাগতভাবে অভিনয়কে নিতে পারছে সিনেমা ছাড়া, এটা অসম্ভব ছিল। আমিও ব্যক্তিগত জীবনে প্রথমে চাকরি করে আবার অভিনয় করতাম, কিন্তু 2000 সালে বা 2000-এর আগে 96-97 থেকে আমরা অনেকেই অভিনয়টাকে পেশা হিসেবে নেওয়ার সেলিম চেষ্টা ভাই, করেছি। একটু কণা আপার কাছে যাব যে মূল যে বিষয়টা সেলিম ভাইয়ের ধারাবাহিকতা একটা জিনিস লক্ষ্য করছি যে আগের যেই প্যাটার্নটা ছিল সেখানে অনেক মানুষের সঙ্গে বিনোদনের একটা সম্পর্ক ছিল, আর এখন এসে সেই ব্যাপারটা অনেক ব্যক্তিগত কেন্দ্রিক, অর্থাৎ মানুষ কানেক্টেড হচ্ছে অনেক জায়গায়। তো এই যে পরিবর্তনটা আসছে, এটা সেলিম ভাইয়ের কথা থেকে আমরা পেলাম যে যেমন সিনেমা দেখতে যাওয়া, এমনকি একটা সময় ছিল যে ভিসিআর দেখার জন্য দল বেঁধে যেতে হতো, Right. কারণ ওটা টিকিট কেটে আমি দেখতে। just একটা শর্ট ভার্সন বলতে পারি, যে এই যে সেলিম ভাই যে বলছিল, আমিও কিন্তু ভিসিআর দেখেছি। আচ্ছা, ফার্স্টে ভিসিআর দেখার যখন আমাদের বাসায় ভিসিআর আনা হলো, মানে সপ্তাহে একদিন মানে সবাই আসতো বাসায়, শুক্রবারে প্রায় 50-60 জন লোক এসে সিনেমা দেখছে, এক জায়গায় অ্যারেঞ্জ করা হচ্ছে, এরকম একটা ব্যাপার ছিল। আর এখন একটা স্মার্টফোন থাকলে এখন সবার সবকিছু হয়ে যায়। আমি সেদিন অবাক হয়ে গেলাম, আমি একজনের কাছ থেকে 2টা মুভি নিলাম আমার মোবাইলে, এন্ড আমি রাতের বেলা বসে ওই হেডফোন লাগিয়ে ওই মুভিটা আমার মোবাইলে একটা সিনেমা দেখলাম। সো একটা সময় আমি চিন্তা করলাম, মানে কিছু মানে লাস্ট মান্থেও আমি চিন্তা করি নাই যে মোবাইলে মুভি দেখা যায়, মানে দেখবো আমি কখনো, কারণ ডিভিডিতে এখন সব পাওয়া যায় না। ডিভিডি এখন সিডিটা খুঁজতে হচ্ছে না, ডিভিডিতে তার লাগাতে হচ্ছে না, রিমোট চাপতে হচ্ছে না, মোবাইলটা জাস্ট নিয়ে আমি যে কোনো জায়গায় মুভি দেখতে পাচ্ছি। সো অ্যাকচুয়ালি এটা একটা চেঞ্জ এসেছে। এটা আমরা যখন অডিও নিয়ে কথাবার্তা বলি তখন এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক শুরু হয়ে যায়, যে পাইরেসি, পেন ড্রাইভ, এইটা ওইটা। তখন আমি বলি যে আমরা অ্যাকচুয়ালি একটা মাঝামাঝি পর্যায়ে আছি। যে আগে আমি যদি আমাদের অডিও ইন্ডাস্ট্রির কথা বলি, যে এখন সবাই সিডি কেনে না, এখন সবাই পাইরেসি হয়ে যাচ্ছে, নেট থেকে ডাউনলোড করছে। অ্যাকচুয়ালি এই ব্যাপারগুলো আগে ছিলই না। নেটে ডাউনলোড করে গান শোনার ব্যাপারটা ছিল না, পেন ড্রাইভই ছিল না, পেন ড্রাইভে গান ভরার কথা দূরে ছিল। সো এই ব্যাপারগুলো যেহেতু এসছে, সে এখন খুব অগোছালো একটা জায়গায় আছে। জাহিদা আমাকে একটা মজার স্মৃতি মনে করে দিয়েছে, যে একসাথে ভিসিআর সিনেমা দেখতে যাওয়া। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন এখানে এই ইয়েটা শুরু হয়েছে, চর্চাটা। পুরনো ঢাকায় এরকম কিছু কিছু জায়গা ছিল যেখানে ছবি দেখতে যাওয়া হতো। তো আমার মনে আছে আমি প্রথম ছবি দেখেছিলাম মুকাদ্দার কি সিকান্দার। এটা আমাদের ইউনিভার্সিটি বন্ধুরা মিলে সবাই মিলে আমরা ওখানে দেখতে গিয়েছিলাম। তখন একটা ভিসিআর এর অনেক দাম ছিল, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল না, ফলে ক্যাসেট ভাড়া পাওয়া যেত 50 টাকা। হ্যাঁ, পরবর্তী সময় তখন তো এখন ওই তো টাকাই অনেক। এটা একেবারেই বদলে গেছে। তো মানে যতই সময় পাল্টেছে ততই মানুষের কাছে অনেক বেশি কাছের হয়ে গেছে বিনোদনের মাধ্যমগুলো। সেলিম ভাই, মির সাব্বির ভাইয়ের কাছে একটু যাব যে সেলিম ভাইরা যখন শুরু করেছে তখন কিন্তু মানে অপশন অনেক কম ছিল, মানুষের যাওয়ার জায়গা কম ছিল, বাংলাদেশ টেলিভিশন আর না হয় মঞ্চ। আপনারা যখন শুরু করেছেন তখন কিন্তু পরিস্থিতি অনেক পাল্টে গেছে, অপশন অনেক বেড়েছে, এখনকার মতো না হলেও অনেকগুলি বেসরকারি চ্যানেল তখন চলে এসেছে। তো এই যে পরিবর্তনটা আপনারা যখন শুরু করলেন তখন এইটার ধাক্কাটা কেমন মনে হয়েছিল? আদৌ কি এটা কোনো ধাক্কা ছিল নাকি না, অপরচুনিটি? এটা মোটেই আমাদের জন্য ধাক্কা ছিল না। কারণ আসলে যুগের সঙ্গে এবং সময়ের সঙ্গে সঙ্গে টোটাল পৃথিবী তো পরিবর্তন হচ্ছে। তো আমরা যারা সিনিয়রদের দেখে আমরা উদ্বুদ্ধ হয়েছি। একটা সময় আমরা তো আমি বিশেষ করে মফস্বলে বড় হওয়া, তো আমরা একটা সময় টিভি দেখতেই পেতাম না। আমাদের দক্ষিণাঞ্চলীয় বরগুনা শহরে একটা সময় টিভির ঠিক মতন আমরা ছবি দেখতে পারতাম না, কারেন্ট ছিল না। 7 দিন পরে কারেন্ট ওখানে যেত না, কারেন্ট আসতো, আমরা বলতাম আমাদের কারেন্ট আসছে, কারেন্ট আমাদের যায় না। ব্যাটারি দিয়ে টিভি দেখতে, ব্যাটারি দিয়ে আমরা টিভি দেখতাম। আমাদের প্রত্যেকের অ্যান্টিনা ছিল, বাসে লাগানো অ্যান্টিনা, সেই অ্যান্টিনাতে আমরা ওই কল ঘোরানোর যে রেঞ্জ আছে ওইটা লাগিয়ে তারপর আমরা অ্যান্টিনা ঘুরিয়ে ঘুরিয়ে কলসের তারপরে কি বলে এটাকে, মানে বিভিন্ন পন্থায় আমরা টিভি দেখতাম। তো তখন টিভি দেখাটা আমাদের জন্য একটা সৌভাগ্যের একটা বিষয়। সেই সময় থেকে ধীরে ধীরে তো প্রত্যেকটা জিনিসের চেঞ্জ হয়েছে।
সোশ্যাল নেটওয়ার্কের এখন মানে সারা পৃথিবীতে একটা জোয়ার চলছে। তো এটা আমার কাছে মোটেই ধাক্কা মনে হয় নাই। মানে জেনারেশনের পর জেনারেশন চেঞ্জ হবে এবং নতুন নতুন জিনিস আসবে। সিনিয়ররা অভিনয় করছেন, সেটা আমরা দেখছি। তাদের অভিনয়ের প্যাটার্ন ছিল এক ধরনের, এখন শুনি অনেকে বলে যে এখন অভিনয়টা এক ধরনের সায়েন্স, বিজ্ঞান। হ্যাঁ, মানে এখন সময়ের সাথে সাথে তো অভিনয় এক ধরনের ধারাও পরিবর্তন হয়েছে। আচ্ছা, একটু একটা পুরনো জিনিসটা একটু যদি জানতে চাইছে, যখন আপনাদের বিনোদনের জন্য টেলিভিশন এরকম মাঝে মধ্যে আসতো, তখন আসলে নিয়মিত বিনোদনের ব্যবস্থাটা কি ছিল? মানে কোন ভাবে আপনারা নানান, মানে এটা তো আমাদের নিশ্চয়ই- আমার সময়ের কথা বলি, তখন পর্যন্ত রেডিওটা অনেক জনপ্রিয় ছিল। আচ্ছা। তো রেডিওটা আমাদের ছায়াছবির গান শোনা কিংবা দুপুরবেলা নাটক হতো রেডিওতে, সেটা অনেক বেশি আনন্দের ছিল এক সময় আমাদের। তারপরে আর হচ্ছে যে মফস্বলী জেলা শহরে আমাদের ওখানে মানে যোগাযোগ ব্যবস্থার অনেক মানে মানে সমস্যা ছিল। তো একটা পেপার এখন যেমন প্রতিদিনে পৌঁছায়, আমাদের বরগুনাতে পেপার পৌঁছাতো হচ্ছে একদিন পরে, মানে একদিন পরে পত্রিকা পৌঁছাতো। মানে মাঝে মাঝে মনে হতো যে আমরা পৃথিবী থেকে অনেক দূর পিছনে। তো এখন তো সেটা হচ্ছে না, এখন তো সবকিছুই পরিবর্তন হয়েছে, চেঞ্জ হয়েছে। এখন ওই ধাক্কা বলতে মানে আপনি যেটা জানতে চাইছেন যে ওই সময় আমাদের বিনোদন কি ছিল, আমাদের ওই সময়ের যারা আমরা যারা ওই সময়ে এই ধরনের জেলা শহরে বড় হয়েছি, তাদের ওই অনেক কষ্ট করে মঞ্চের সাথে জড়িত হওয়া, সংগঠন করা। আর যেমন আমি খেলাঘর করতাম, আমি খেলাঘর আসরের সঙ্গে জড়িত ছিলাম। তো আমাদের বিনোদন হচ্ছে বাসা থেকে টাউন হল পর্যন্ত। টাউন হলই ছিল আমাদের একমাত্র বিনোদন, যে আমরা টাউন হলে যেতাম। একটা মঞ্চের বিভিন্ন মঞ্চ, ঢাকা থিয়েটারের কিংবা গ্রাম থিয়েটারের অঙ্গ সংগঠন ছিল, গ্রাম থিয়েটার বরগুনাতেও ছিল, বরগুনা থিয়েটার। তারপরে ছিল উদীচী, খেলাঘর, এরকম বেশ কালচারালি অনেক স্ট্রং একটি জায়গা আমাদের অঞ্চলটা। তো আমাদের বিনোদনের আসলে ওইটাই ছিল সবচেয়ে বড় জায়গা। আমরা গান গাইতাম, পয়লা বৈশাখে মজা করতাম, বৈশাখী গান গাইতাম। নিজেদের বিনোদনগুলি তো বুঝলাম, কিন্তু একটা জিনিস সেটা যে আপনাদের আবার আর একটা রোল আছে, যে মানুষের, পুরো দেশের মানুষের বিনোদনের সঙ্গেও আপনাদের সম্পর্কিত। তো সেলিম ভাই, এই প্রস্তুতিটা কেমন যখন আপনার বিশেষ করে বিশেষ সময়টা ঈদ আসলে পরে বা অন্য কোনো পয়লা বৈশাখের যদি বিশেষ কোনো নাটক থাকে, সেক্ষেত্রে কি আপনাদের বাড়তি কোনো চাপ, বাড়তি কোনো প্রস্তুতি অনেক প্রয়োজন হয়? অনেক। পরশুদিন রাতে আমাদের বাসায় এটা নিয়ে একটা তুলকালাম কাণ্ড হয়ে গেছে। আচ্ছা। ঈদ, রোজার ঈদ যখন হয় তার 2 মাস আগে থেকে, রোজার ঈদের কিছুদিন পরেই, মানে 2 মাস 10 দিন 15 দিন পরেই হচ্ছে কুরবানি ঈদ। দ্যাট ইজ, তাহলে আপনার হচ্ছে 5 মাস, 4.5 থেকে 5 মাস ব্যস্ত যে শিল্পীরা আছেন, তারা এই 5 মাস অসম্ভব ব্যস্ত থাকে। তাদের বাসায় কোনো সময় দেওয়ার, পরিবারে কোনো সময় দেওয়ার কোনো সময় থাকে না। একজন শিল্পী, একজন গ্রহণযোগ্য শিল্পী, সে কিন্তু আর প্রাইভেট থাকে না, ব্যক্তিগত কারো থাকে না। আসলে সে তখন পাবলিক প্রপার্টি হয়ে যায়, কারণ তার ডিমান্ড, তাকে নিয়ে কাজ করার আগ্রহ, তাকে দর্শকের দেখার আগ্রহ, এই সমস্ত কিছু মিলে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে যায় যে এই 4.5 মাস 5 মাস আসলে কারোই দম ফেলার কোনো সময় থাকে না। তার মানে আমি বলতে চাচ্ছি, যে কোনো বড় ফেস্টিভ্যালের ক্ষেত্রে, সেটা ঈদ হোক, ঈদ দুটো, বা পয়লা বৈশাখ হোক, বা রবীন্দ্র জয়ন্তী হোক, বা বিজয় দিবস হোক, বা স্বাধীনতা দিবস হোক, আমাদের বাঙালিদের তো 12 মাসে 13 পার্বণ লেগেই আছে। তো সেই রকম জায়গায় যদি আপনি দেখেন, সারা বছরই যে শিল্পীদের গ্রহণযোগ্যতা আছে বা যাদের দর্শক প্রিয়তা আছে, তাদের এই জিনিসটার মধ্যে ব্যস্ত থাকতে হয়। তো ঈদে বেশি বেশি হয় এটা। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে নিজের শরীরের উপরে চাপ পড়ছে বা মানসিক চাপ পড়ছে। কারণ ওই যে একটি কথা, যে আমি উদিত হই আবার শূন্যে মিলাই, প্রতিদিনের উদয় প্রতিদিন আবার শূন্যে মিলিয়ে যায়, পরের দিন আবার একটি নতুন চরিত্র নিয়ে আবার নতুনভাবে নিজেকে দাঁড় করায়। জি সেলিম ভাই, আমরা আবার নতুন করে একটু শুরু করব, তার আগে একটা ছোট্ট বিরতি। দর্শক, আমরা ফিরে আসছি একটু পরেই, সঙ্গে থাকুন।
বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। কণা, আমরা আপনার কাছে একটু ফিরে আসি যে আপনার যে কাজ মূলত অনেক বেশি মানে পর্দার বাইরে, যেটা গান ছাড়া, গান তো অবশ্যই মানে অনেক প্রিয় মানুষের, কিন্তু এছাড়া আরেকটি কাজ যেটি জিঙ্গেলটা করার সময় আসলে আমাদেরকে কি একটু বুঝাবেন? জিঙ্গেল সম্পর্কে আমাদের ধারণা খুব কম, যদি বলি তাহলে জিঙ্গেলটা একটু যদি আমাদের বুঝায় বলেন। হচ্ছে অ্যাডের গান। হুম। এটা প্রথাগতভাবে চলে এসছে যে গানের মাধ্যমে একটু এন্টারটেইন করা, ওই প্রোডাক্টটাকে একটু আকর্ষণীয় করা জিঙ্গেলের মাধ্যমে। আর জিঙ্গেল গাওয়ার সময় আমাদের যেটা মাথায় থাকে, অনেকে ভাবে যে জিঙ্গেল গাওয়াটা খুবই সোজা একটা ব্যাপার। হ্যাঁ, গায়িকাদের আমি সবসময় বলি, আমরা যারা গান গাই আমাদের কাজটা খুবই গোছানো একটা কাজ আমরা পাই। কম্পোজার, লিরিসিস্ট ওনারা কাজটা গুছিয়ে রাখেন এবং ওনাদের ডিরেকশনে আমি যে গানটা গেয়ে দিয়ে আসি। তো আমার কাজ খুবই সীমিত। বাট যারা জিঙ্গলটা বানায় এবং আমরা যারা গাই, এটা খুব টাফ একটা ব্যাপার। কিন্তু লাইক এন্টারটেইনও করতে হবে আপনাকে, অ্যান্ড প্রোডাক্টটাকে হাইলাইট করতে হবে, অ্যান্ড প্রোডাক্টের গুণগত মান এটা সেটা অনেক কিছু খেয়াল রাখতে হয়। এবার আমি শুধু জিঙ্গেলই করি না, আমি বলতে চাই যে আমি কিন্তু অনেক ভয়েস ওভারের কাজ করি। লাইক এখন আমার সাথে টিভি দেখতে বসলে অনেকে হয়তো মাঝে মাঝে বিরক্ত হয়ে যায়, দেখা যায় যে একসাথে 8টা 9টা 13টা জিঙ্গেল, অ্যাড, ভয়েস ওভার সব আমার একসাথে টানা যায়। সো এটা অনেক মজার একটা কাজ, আমি খুব এনজয় করি ব্যাপারটা, কারণ খুব অল্প সময় লাগে যাই। এবং যে জায়গাটাতে কাজ করি, একটা যেমন সেলিম ভাইরা যেমন শুটিং এ না গেলে ওনাদের মানে মন খারাপ লাগে সামটাইম, 3-4 দিন হয়ে গেলে কিন্তু ফ্রাস্ট্রেট হয়ে যায় না আপনারা, রাইট? সো মেকআপ রুমটাকে মিস করতে থাকে, সবার সাথে দেখাটা মিস করতে থাকে। আমার ওই জায়গাটা এরকম হয়ে গেছে, জিঙ্গেলের স্টুডিওর যে জায়গাটা ওরকম হয়ে গেছে। মিস সাব্বির, আমরা আবার একটু ঈদে ফিরে আসতে চাই। যে ঈদের মানে আমরা যদি একটু জানতে চাই যে ঈদ নিয়ে কাজ করার ক্ষেত্রে আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে, যেই অভিজ্ঞতাগুলি বিশেষভাবে দর্শকের সঙ্গে শেয়ার করতে চান, যে মানে কাজের ভিতরে ঈদ, এরকম একটি ঈদ যদি আমাদেরকে একটু বলেন। আমরা জানি একটা ঈদে ছিলেন আপনি কাতারে, যদি মানে ঈদে ঠিক ছিলাম না, ঈদের পরের দিন গিয়েছি কাতারে। আচ্ছা, আচ্ছা। কিন্তু আমার অন্য কলিগরা ওনারা ঈদের শো করেছেন কাতারে। আচ্ছা, আর ঈদের সময় মানে ওটা আমার কাছে মানে যেটা মনে হয়েছে যে ঈদটাকে মিস করছে এই কারণ হচ্ছে যে একদমই ঈদ যেদিন ওই দিন রাতে গেলাম নাকি সকাল মানে মধ্যরাতের দিকে ফ্লাইটটা ছিল, তো ঈদটা আসলে এভাবে পালন করতে পারিনি বলতে পারে না। কিন্তু যেটা হয় যে ঈদের সাধারণত আমি মানে ফ্যামিলির সঙ্গে থাকতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর ফ্যামিলির বাইরে ঈদ করাটা আমার কাছে খুবই এই কারণে খুব খারাপ লাগে যে সারাটা বছর যে পরিমাণে কাজের ভিতরে আমরা থাকি, এবং আমাদের আসলে যদি কাজের টাইম কেউ নির্ধারণ করতো যে কয় ঘন্টা সে কাজ করে, তার যাওয়া এবং আসা নিয়ে, সে কতক্ষণ জ্যামে থাকে, কতক্ষণ সে ফিরবে, এইসব যদি কেউ নির্ধারণ করে, তাহলে জাস্ট আমার মনে হয় যে মানে কি শঙ্কিত হবে যে একটা মানুষ এত সময় ধরে কি করে কাজ করে। কিন্তু আমরা যে সীমাবদ্ধতার মধ্যে পড়ি, ঈদের সময় সবচেয়ে বেশি প্রেশারটা এটা পড়ে, কারণ একই সময়ে দেখা যায় যে অসংখ্য নাটক, এবং প্রতিটা চ্যানেলে রেশিও যদি আপনি ভাগ করেন যে একটি চ্যানেলের কতগুলো ঈদের নাটক দরকার এক একটা ঈদে, সেই হিসাব করলে অনেক নাটক, এবং সব নাটক তো আর আমি একা অভিনয় করতে পারবো না, সেলিম ভাইও পারবে না, কিংবা অন্য কেউ পারবেন না, সবাই কি করতে হচ্ছে, তার মানে হচ্ছে সবাই মিলেই ব্যস্ত। এর মাঝখানে আবার যাদের বেশি ডিমান্ড আছেন কিংবা বেশি পরিমাণে বিভিন্ন রকমের কাজের ইনভলভ থাকতে হয়, তাদের আরো বেশি খারাপ অবস্থা হয়, যার ফলে হচ্ছে ফ্যামিলি থেকে একদমই মনে করেন বিচ্ছিন্ন একটা দ্বীপের মতো আমাদের বাবা মা ভাই বোন সব আমাদের নাটকের লোকজন। আমাদের কিন্তু ঈদের দিনটা তো ঈদের দিনটা থাকে না, ফলে এটা হ্যাঁ ঈদের দিনটা এই কারণে আমার কাছে মনে হয় যে আমি শুটিং যেদিন থাকে না সেদিন আমার কাছে মনে হয় ঈদের দিন। আমার যেদিন শুটিং থাকে না, এরকম ঈদের দিন কি খুব একটা আসে? এটা খুবই কম, কারণ আমি এই মাসে আমি এখন পর্যন্ত ঈদের দিন পাইনি এরকম। তার মানে আমার 16 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে, আল্লাহ যদি আমাদেরকে সুস্থ রাখেন। তো এরকম আমাদের প্রত্যেকটা মাসেই আমার সন্তান, আমার ছেলে, সে আমাকে প্রায় বলে যে আমি তার সাথে কেন রাতে, যেমন আজকের কথাই বলি, সে আমাকে এখানে আসার আগে ফোন দিয়েছে এবং বলেছে যে তুমি কোথায়, তুমি আসো না, কেন আসো না, আমি ঘুমাবো না। তো এখন এটা তো আমাদের জন্য একটা পেইন যে সন্তানের সাথে দেখা হচ্ছে না,
কারণ আমি যখন যাই তখন সে ঘুমায়, আমি যখন আসি তখন সে ঘুমায়। কখন যে সে লম্বা হয়ে যাচ্ছে সেই টের আমি পাচ্ছি না। তার মানে আমার কাছে যেদিন শুটিং অফ হয় কিংবা কোনো শুটিং ক্যান্সেল হয় সেদিন মনে হয় আজকে বোধহয় আমার ঈদ। সেলিম ভাই, এই যে মানে যন্ত্রণা, কিন্তু সেটারও একটা আনন্দ আছে, তা না হলে তো আর আপনারা এইটার সঙ্গে থাকতে পারতেন না। যদি বলেন যে এই যন্ত্রণাটার যেই পরে যে আনন্দটা, সেইটার আনন্দটা কি এবং সেটার অনুভূতিটা কি? আম, আমি আসলে টেলিভিশনে অভিনয় করাটাকে প্রথমে একটু শখেই করেছিলাম। স্টেজে মনে করেছিলাম যে সেটাই হচ্ছে আমার আসল জায়গা, সেখান থেকে শুরু। কিন্তু পরবর্তী সময় যেটা হয়ে গেছে, পেশাগতভাবে আমি একজন টেলিভিশন এবং চলচ্চিত্রের অভিনেতা, আর থিয়েটার হয়ে গেছে এখন আমার কাছে প্যাশন। তো ডেফিনেটলি একটা মানুষ যে অফিসে যায়, কাজে যায়, তার যেমন বছর শেষে এসসিআর লেখা হয়, বোনাস হয় বা ইনক্রিমেন্ট হয়, আমি কাজটাকে একেবারে পেশাগতভাবেই দেখি। সেখানে আমার কাজের উন্নতিটাও আমি খেয়াল রাখতে চেষ্টা করি, অবনতিটাও খেয়াল রাখতে চেষ্টা করি। আর টেলিভিশন নাটকে যেটা সবচেয়ে মানে হয়, অসুবিধা হয় সবারই, সমস্ত অভিনেতা অভিনেত্রীর, সেটা হচ্ছে এক ধরনের মনোটোনি ডেভেলপ করে, যে একই মেকআপ নিচ্ছি, একই পোশাক পরে, একইভাবে লাইটের সামনে দাঁড়িয়ে একইভাবে করছি। এই যে প্রক্রিয়াটা, এইটার মধ্যে যদি মনোটোনি এসে যায়, তখনই কিন্তু সেই অভিনেতা এক ধরনের টাইট অভিনয়ের দিকে চলে যায়। তার মানে হচ্ছে অভিনেতাকে নিজের জন্যও সময় দিতে হয়। সেই সময়টা সে কখন দেবে, তাই না? সেই সময়টা একান্তে নিজের সাথে নিজের কথা বলা, নিজের সাথে নিজের পরামর্শ করা, এবং সারা দিন রাতে 2 মিনিট হলেও নিজের সঙ্গে নিজেরকে পরিষ্কার করা, এবং আজকে যা হয়ে গেল সেটার মূল্যায়ন এবং সেটাকে ঝেড়ে ফেলে আবার নতুন করে কালকে দাঁড়ানো। আমি এইভাবে দেখি। তো এই যে এত পরিশ্রম, এত কিছুর পরে সবচেয়ে বড় যে আমাদের ইয়েটা পাই, রেসপন্সটা পাই, যে পুরস্কারটা পাই, সেটা পাই দর্শকের কাছ থেকে। এখন এতগুলো চ্যানেল হয়েছে, আগে বিটিভি ছিল, তারপরে বিটিভিতে যেরকম মানুষ একটা ভালো নাটক হলে তারপরে রেস্ট থেকে যেত, মানুষ বলতো যে এই নাটকটা দেখেছি, এই হয়েছে, সে হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছে, ওটাই হচ্ছে সবচেয়ে বড় পুরস্কার ছিল। এখনও এত চ্যানেলের ভিড়েও অনেক ভালো ভালো নাটক হচ্ছে, কিন্তু আমাদের প্রায়শই একটা কথা শুনতে, আগের নাটকগুলো ভালো ছিল। আমি মোটেও এটার সাথে একমত না। আগের নাটক মোটেও ভালো ছিল না। এখন আমি দেখলে ওটা আমার কাছে হাস্যকর মনে হয়, কারণ তখন আমার দেখার পরিধিটা কম ছিল, কুয়োর ব্যাঙের মতো অবস্থা ছিল আমাদের। ওটাকেই আমি মনে করতাম সাগর। ফলে ওখানে যেটা হতো, আই হ্যাভ নো চয়েস, আই হ্যাভ নো অপশন, সো আমার ওইটিই আমার কাছে ভালো লাগছে, এরকম একটা ধারণা থেকে আমি চলতাম। আসলে তা না। এখন টেকনিক্যালি, অভিনয়ের দিক থেকে, ডিরেকশনের দিক থেকে, স্ক্রিপ্টিংয়ের দিক থেকে অনেক আধুনিক আধুনিক অনেক ভালো ভালো প্রোডাকশন হচ্ছে, এবং সেই প্রোডাকশনগুলো এতগুলো চ্যানেলের ভিড়ে এত মানুষ বেড়েছে। এতগুলো চ্যানেল, শুধু বাংলাদেশি চ্যানেল না, বাংলাদেশি চ্যানেলকে আবার কম্পিট করতে হচ্ছে ইন্ডিয়ান চ্যানেলের সাথে, বিদেশি চ্যানেলগুলো আছে, ইংরেজি চ্যানেলগুলো আছে, নিউজের চ্যানেলগুলো আছে। এর ভিড়ে মানুষ এখনও যখন বলে যে আপনার ওই বাজিগর নাটকে অভিনয়টা আমাকে চমৎকৃত করেছে, বা আপনার অ্যাক্টিং আমার ঘুম কেড়ে নিছে, যখন বলে, তখন মনে হয়েছে এটাই হচ্ছে সবচেয়ে বড় পুরস্কার। এর চেয়ে বড় পুরস্কার নেই। আর এমনিতে যে ফাঁকিটা হয় বা যে ভালোটা হয় না, সেটা অভিনেতা প্রথমে নিজেই বুঝতে পারে। সেই কিন্তু প্রথম বুঝতে পারে যে এইটা ঠিক হয়নি। তো এটা তো আছে, আই মিন টু সে যে আত্মসমালোচনা এবং কনসাসনেস, যে আমি কিভাবে আরো ভালো করতে পারবো, সেটা যেদিন হারিয়ে যাবে সেদিন তার অভিনয় করা উচিত না। আমি অ্যাটলিস্ট করবো না, আমি সেদিন ছেড়ে দেবো যে আমার মনোটোনি এসে গেছে, আমি আর পারছি না, একই হয়ে যাচ্ছে সমস্ত ক্যারেক্টার, দেন আমি উইথড্র করব আমাকে। আর পরিতৃপ্ত হই তখনই যখন মানুষ বলে যে ইয়েস ইট ইজ, হ্যাঁ এটা ভালো লেগেছে, এবং মনে হচ্ছে যে একেবারেই ওরকম সত্যের কাছাকাছি, তখনই নিজের
পরিশ্রমটাকে সার্থক মনে সেলিম হয়। ভাই, আমরা কণা এবং মির্জাপুরের পরিতৃপ্তিগুলিও একটু জানতে চাইবো, Please. কিসে তারা আনন্দ পায়। তো এটা জানার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নেই, এর এত ভিতরে একটু বারবার নিজেদেরকে গুছিয়ে নিতে পারবেন। দর্শক, আমরা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বা আমাদের অতিথিরা সঙ্গেই থাকছে, আপনারা সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন আজকের বাংলাদেশ। কারণ আমরা যে জিনিসটা আপনার কাছ থেকে জানতে চেয়েছিলাম যে আপনার ভালো লাগে কখন? প্রত্যেকটা শিল্পীর, অভিনয় শিল্পী বলেন, নাচের শিল্পী বলেন, কিংবা মডেল কিংবা সিঙ্গার, সবারই এক জায়গাতেই ভালো লাগা, সেটা হচ্ছে তার কাজের মূল্যায়নটা যখন হয়। যখন আমি স্টেজে গান করি, দেখি যে আমার গানের সাথে ছোট বাচ্চাও নাচছে, একটা বুড়ো মহিলাও তালি দিচ্ছে, বা একটা মেয়ে বা একটা যুবক সে নাচছে আমার গানের সাথে। তো এটা অসম্ভব একটা ভালো লাগার জায়গা। এটা আমার জায়গায় কেউ দাঁড়িয়ে যখন গান করে তখন বুঝতে পারি। কিংবা ধরেন মার্কেটে গেছি বা শো শেষ করে কোন একটা বয়স্ক মহিলা আমার মাথায় হাত দিয়ে বলছে যে তোমার কথা অনেক ভালো লাগে, তোমার গান ভালো লাগে, দোয়া করি তোমার জন্য। বা কোনো মহিলা তার মেয়েকে নিয়ে এসে বলে যে আমার মেয়েকে গান শেখাচ্ছে, আমার মেয়ে কিন্তু বলে যে আমি বড় হয়ে কণা হব। সো এই জিনিসগুলো যখন বলে না, মানে মনে হয় যে এগুলা আসলে আল্লাহর তরফ থেকে একটা, মানে এটা একটা ব্লেসিং। মানে সবার হয় না, আই এম সো লাকি যে আমি আল্লাহর কাছ থেকে এই জিনিসটা পেয়েছি। মানে এই যে মানুষকে ইন্সপায়ার করার যে বিষয়টা, সেটা যখন নিজেই বুঝতে পারেন যে মানুষ ইন্সপায়ার্ড হচ্ছে। না, সেটা ভালো লাগে, আবার ভয়ও লাগে যে এই জিনিসটা আমাকে ধরে রাখতে হবে, যেন এটা কখনো না বলে যে না, কনার কাছ থেকে অনেক কিছু আশা ছিল, সেটা আমরা পাইনি, বা কনা হারিয়ে গেছে, বা আর দিতে পারছে না, কোয়ালিটি মেনটেন করতে পারছে না। এটা একটা ভয় লাগে কিন্তু সবসময়। কণা, একটু সিরিয়াস দিক থেকে হালকা দিকে যেতে চাই। সেটা হচ্ছে যে যেহেতু আমরা ঈদ পুজোর একটা সময়ে চলে এসেছি, তো এই বিশেষ করে এই সময়টায়, মানে আপনাদের যদি ঈদের কথা ধরি, যে ঈদের সময় বন্ধুদের সঙ্গে আপনার ঈদ কেমন কাটে বা কাটতো? আগের কথা তো আলাদা ছিল। আগে যেমন ছিল যে বেশ কয়েক বছর আগেও, অ্যাটলিস্ট 7-8 বছর আগেও এই ব্যাপারগুলো ছিল না। আগে যেটা ছিল যে সারা রোজায় কাজ করা হতো, তারপর ঈদের আগে দিয়ে কাজ করা হতো, ঈদের সময়টা সবাই কাজগুলো দেখতো। এখন আমাদের যেটা হয়ে গেছে যে ঈদের ওই ফোনো লাইভের একটা ব্যাপার চলে এসছে, বা টেলিভিশনে বা গানের ব্যাপার না হলেও সকালবেলা একটা ইয়েতে লাইভ, এই যে আজকে যেরকম আমরা লাইভ করছি সেরকম অনেক লাইভ, কারণ চ্যানেল অনেক বেশি, মানুষের চাহিদা অনেক বেশি। সো এখন দেখা যাচ্ছে যে ঈদের সময়টাতেও, যেমন এইবার ঈদে আমার হচ্ছে যে জোর করে ঈদের দিনটা, মানে আমি যেমন এবার ঈদে কম কাজ করছি, একেবারে করছি না, বিকজ আমার নতুন অ্যালবাম আসেনি। সো আমি অ্যালবাম আসার পরে ফোনো লাইভ বা এগুলাতে অংশগ্রহণ করব। তারপরেও সেকেন্ড ডে থেকে রেডিও, এটা ওটা অনেক কিছু মিলিয়ে কিন্তু ব্যস্ত থাকা হয়। মিস্টার বিপ, জি, কোরবানির ঈদে তো একটা গরু কেনার ব্যাপার থাকে, বা যে কোনো একটা পশু কেনার ব্যাপার থাকে। তো এগুলি নিয়ে কিন্তু বিশেষ করে আমাদের নানান রকম অভিজ্ঞতা থাকেই। আমার যেমন একটা সময় ছোটবেলায় কানতাম হাটে যাওয়ার জন্য, তারপরে 20 বছর পরে উল্টা কানতেছি হাটে যাতে না যাইতে হয়। তো এই ধরনের যে কোরবানি রিলেটেড কোনো আপনার অভিজ্ঞতার কথা বলবেন? মানে সবার জীবনের অভিজ্ঞতা আমার মনে হয় একই। বিশেষ করে এই যে আপনি যেটা বললেন যে হাটে যাওয়ার যে বিষয়টা, এটা যেটা হয় যে আমরা ছোটবেলায় আমার দাদার সঙ্গে যেতাম, হ্যাঁ, দাদার সঙ্গে খুবই মানে এনজয় করতাম যে যেদিন গরুটা কেনা হবে কিংবা খাসি কেনা হবে এটা। এবং সত্যি সত্যি আসলে এখন আসলে আমি গত 8-10 বছরের ভিতরে কখনোই গরুর হাটে যাইনি। মানে যাইনি এই কারণে যে কারণ হচ্ছে যে আমি জিনিসটা মানে পছন্দ করি, কোরবানি এই বিষয়টা পছন্দ করি, কিন্তু এই গরুর হাটে গিয়ে গরু বাছাই করার প্রক্রিয়া এবং বিভিন্ন লোকের সঙ্গে দরদাম করা, এটা করা সেটা করা, এটার জন্য আমার বড় ভাই কিংবা আমার বাবা কিংবা আমার ছোট ভাই এরা অনেক বেশি আর নিজে থেকে যেতে চাই না আর কি। কিন্তু এখন যেহেতু সন্তান আছে, সন্তানের খুব আগ্রহ, সে সবাই গরু নিয়ে যায়, সবাই জিজ্ঞাসা করে, দাম জিজ্ঞাসা করে না রাস্তায়, এটা সব ভাই বাচ্চারা কত? কিন্তু খুব এনজয় করে। তখন এটা এই এখন শুরু হয়ে গেছে, আজকে থেকে হয়তো শুরু হয়ে গেছে, মানে 7 দিন পরেই তো। এখন রাস্তায় প্রত্যেকের ইচ্ছা করেও জিজ্ঞাসা করে, মানে কোনো কারণ নেই।
তা আমার ছেলেও জিজ্ঞেস করে যে বাবা ওদের কাছে যদি জিজ্ঞেস করে তাহলে আমরা কেন যাব না, তখন আমরা বলছি আমরা যাবো, ইনশাল্লাহ যাবো। এই অভিজ্ঞতা আসলে সব বিচ্ছিন্নভাবে আমার মনে হয় সবার একই, মানে গরু কেনা এবং গরু নিয়ে এই ধরনের। সেলিম ভাই, আপনার অভিজ্ঞতা কি? আপনার তো ছোটবেলায় বাসার কাছেই হাট ছিল। হ্যাঁ, আমি হাটে যেতে খুবই পছন্দ করতাম এবং আমি কুরবানির পশু জবাই করে সেটার চামড়া ছাড়ানো থেকে মানে সবই আমি নিজের হাতে করতাম একসময়। দ্যাট ইজ, জবাইটা শুধু মৌলভী সাহেব করে দিয়ে যেত, বাকিটা আমি আর বাবা বসে থাকতো। তো টোটালটাই আমি করতাম, হয়তো দু একজনের হেল্প কিছুটা নিতাম। তো এখন বয়স হয়ে গেছে আসলে, এখন আর ভারী টারি না এগুলো করতে, কিন্তু এটা একদম ফুল অর্গানাইজ করি, প্রত্যেক বছরই করি। এবং এবারও ওই আমার বাবার বাড়িতেই কোরবানি দেওয়া। হঠাৎ করে আমাদের এই ফ্ল্যাট এখন যেটা হয়েছে, যে বললাম যে পরিবার ভেঙে গেছে, পরিবারগুলো ভেঙে গেছে, এখন বিভিন্ন জায়গায় এক একজনের বসবাস। তো আমি চেষ্টা করি প্রতিটা ঈদেই আমার মায়ের বাড়িতে আর কি, ওখানে গিয়ে আমার ভাই আছে, আমরা মিলে করতে। এবারও ওরকমই প্ল্যান করা হয়েছে। তো হাটে আমি যাই না, আমার ছোট ভাই যায়। ওর সাথে আমার সাথে যোগাযোগ করেই, আমার কনসার্ন নিয়েই হয়তো একটা ও পছন্দ করে নিয়ে আসে, এরকমভাবেই চলছে। কিন্তু আগে আমি দেখা গেছে যে 5 মাইল 6 মাইল হেঁটে আমি নিজে গরু নিয়ে একসময় এসেছি, এরকমও হয়েছে। কোন আপনার বাট নিশ্চয়ই আমি কিন্তু গত 2 বছর ধরে হাটে যাই। হাটে যান? হ্যাঁ, মানে হাটে মানে কি, ওই ছাগল কিনতে আমাদের বাসার আশপাশে যে হাটগুলো হয়, আমি আমার মিনি বাজার। ধারা হ্যাঁ, পুরো ওগুলোতে- শহরই তো হাট হয়ে যায়। হ্যাঁ, এই তো হ্যাঁ, শুরু হয়ে গেছে আজকে গত 2 থেকে। বছর ধরে আমি যাচ্ছি, আমি গেছি, এটা কি মজা লাগে enjoy অনেক করতেছেন ব্যাপারে। এই হ্যাঁ, জন্য? খুবই মজা লাগে। তো সেখানে কি মানে দাম দর করে কিনতে হয় নাকি আপনার না, গেলে? দাম দরটা হয়তো আমি করি না, সাথে লোকজন থাকে তারা করে, আব্বু করে। আচ্ছা, তবে But, এটাকে মিস করি, মানে আমি আসলে চুজ করি, মানে মিস করি। কিন্তু আমি যে যে যেতে পারছি না, বা একবার কুরবানি ঈদে এরকম হয়েছিল যে আমরা পুরো পরিবার দেশের বাইরে ছিলাম। তখন টু অ্যাভয়েড যে এই জিনিসগুলো হয়, যে পশু জবাই করা হচ্ছে, রক্তে ভেসে যাচ্ছে পুরো শহর, এটাকে জাস্ট টু অ্যাভয়েড যে আচ্ছা দেখি না কি হয়, তাহলে বাইরে থাকলে কেমন লাগে, বাইরে থাকলে আরো খারাপ লাগে। কি আমি যেমন ঢাকাকে খুব মিস করি, এই ঢাকার যানজটকে আমি কিন্তু খুব মিস করি, ঢাকার এই দূষিত বাতাসকেও আমি মিস করি। বিদেশে গেলে আমি 7 দিনের উপর আমি থাকতে পারি না, মানে আমার 5 তখন দিনের আমার পরেই হোমসিক একদম বন্ধ। হ্যাঁ। হোমসিক হয়। এই ঢাকাকে আমি আসলেই পছন্দ করি, এই দেশকে আমি আসলেই অনেক বেশি পছন্দ করি। এটা যেরকম হয়েছে তেমনি আমার এই কালচারটা, আমার যে ঈদ, আমার যে এই যে পশু কুরবানি করা হচ্ছে, এই যে আনন্দটা, সবাই মিলে নামাজ পড়তে যাওয়া, সবাই মিলে কুরবানি করা, একজন আরেকজনের বাড়িতে যাওয়া, এই বিষয়টাকে আমি অসম্ভব মিস করি। আমি বাইরে থেকে দেখেছি, এটা খুবই, মানে আমি যে হাটে যে যেতে পারছি না, এটাও আমি মিস করছি। কিন্তু যেতে পারলে আমার ভালোই লাগতো মনে হয়। হ্যাঁ, তবে এখন যাওয়াটা হয়তো খুব কঠিন। কিন্তু এখন তো ইদানিং যেটা হয় যে মানে আপনার নেটেও তো হ্যাঁ, ইন্টারনেটেও গরু বেচা কেনা হচ্ছে। তো আমাদের টেকনোলজি কিন্তু ইমোশনকে আরো এই ধরনের মানে মেমোরিজ গুলোকে নষ্ট করে দিচ্ছে মনে হচ্ছে আর কি, সামনে আরো মনে হয়। সাব্বির, একটু যদি জানতে চাই, এই বছর ঈদে আমরা আপনাকে কিভাবে দেখতে পাবো? নাটকই দেখতে পাবো। তবুও কিরকম নাটক? এবার যেটা হয়েছে যে গত ঈদে আমার বেশ অনেক নাটক গিয়েছিল, এবারও অনেক যাবে, সেই তুলনামূলকভাবে কম যাবে। কারণ এবারে যেটা করেছি যে আমি যেটা গত কয়েক বছর ধরে শুরু হয়েছে, ঈদ ধারাবাহিক। আচ্ছা, হ্যাঁ, ঈদের যেমন ধরেন 7 দিন ব্যাপী প্রতিদিনই এক একটা পর্ব করে যাচ্ছে, এরকমের আমি 5টা ধারাবাহিক অভিনয় করেছি 5টা চ্যানেলের জন্য। তো 1 ঘন্টা নাটকের পরিমাণটা এবার কম, এবার আমি অনেক বেশি ঈদ ধারাবাহিকে কাজ করেছি। কারণ আপনার বিষয়গুলি জানতে চাইবো, তার আগে একটি ছোট্ট বিরতি নিয়ে আসি, আবার দর্শক ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। কনা, এবার ঈদে আপনাকে কিভাবে পাচ্ছি আমরা? এবার ঈদে খুব একটা আমাকে
দেখা যাবে না, অনেক বেশি দেখা যাবে না, বিকজ নতুন করে দেখা যাবে না, কিন্তু আপনাকে তো দেখা ছাড়া বা শোনা ছাড়া না, এবার ঈদে অসম্ভব। যেটা হচ্ছে যে আমার একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে আমি মনে করি যে আমার কাছে যেহেতু সবার এক্সপেকটেশন বা প্রত্যেক শিল্পীর কাছে যারা যাকে পছন্দ করে, সেলিম ভাই যারা ভক্ত, তারা চায় সেলিম ভাইয়ের কাছ থেকে ভালো ভালো কিছু আশা করা বা ডিফারেন্ট কিছু আশা করা। সো আমি যখন দেখছি যে আমার এখন নতুন সোলো অ্যালবামের কাজ চলছে, আমি এখনো পর্যন্ত ওটা রিলিজ করিনি, সো আমি কোনো ফোন লাইভে অংশগ্রহণ করব না, কারণ আমি নতুন কোনো গান বা বেশি গান দিতে পারছি না। সো আমার মতে খুব ঘন ঘন টেলিভিশনে এসে সবাইকে আমি বিরক্ত করতে চাই না। সো ডিফারেন্ট কিছু আনতে পারলেই টিভিতে আসবো। একটা চ্যানেলে আমি 5 দিন উপস্থাপনা করছি একটা প্রোগ্রাম, যেহেতু আমি কিন্তু আমাকে কেউ যদি বলে তোমার হবি কি, আমার কি বলবো, অন্যতম একটা হবি হচ্ছে আমি টেলিভিশন দেখি খুব। যেমন এরা টিভিতে কি কি নাটক করে আমি কিন্তু বলতে পারবো, আচ্ছা আপনার ওই নাটক দেখেছি, ওই নাটকে এটা হয়েছে, এবং আমি খুব মনোযোগ দিয়ে টিভি দেখি। সো টিভি দেখি, এবং নাটকের লোকজনদের সাথে বসিয়ে দিলে আমি অনেক কথা বলতে পারবো, ফিল্মের লোকজনের সাথে বসিয়ে দিলে আমি কথা বলতে পারবো। সো ওই উপস্থাপনার বিষয়টি হচ্ছে আমি সিনেমার মানুষদের সাথে কি বলবো, সঞ্চালকের ভূমিকা পালন করবো সেখানে। তো সেই ব্যাপারটা আমার মনে হয় একটু ডিফারেন্ট, তো সেই জন্য সেই কাজটা করছি। আর দুই একটা প্রোগ্রামে অংশগ্রহণ করছি। আর অ্যালবামের ক্ষেত্রে 2টা মিক্সড অ্যালবাম আসছে, আর যে কটা মুভি রিলিজ হয়েছে তার মধ্যে মনে হয় 2টা কি 3টা মুভিতে আমার গান আছে। সো এই করছি। আচ্ছা, কোন একটু সেলিম ভাইয়ের কাছ থেকেও জানতে চাই, আমাদের সময় খুব কম, যে এই ঈদে আপনাকে কিভাবে পাচ্ছি। আমি 2টো নাটক পরিচালনা করেছি। আচ্ছা। একটা এনটিভির জন্য হাফিজ মামা নামে, কমেডি বেজ, আর একটা সিকুয়াল আমি প্রত্যেক ঈদেই করি দেশ টিভিতে। প্রত্যেক ঈদে একবার, প্রত্যেক ঈদে 1 খণ্ডের একটি করে নাটক যায়। তো এবার আমাকে নূর ভাই 7 এপিসোড করতে বলেছে, তো এটা আমি তৈরি করেছি। এটার নাম হচ্ছে সেজে ডাকাতিয়াবাসী। এটাও সিটকম, সিচুয়েশনাল কমেডি। এই দুটো আমার পরিচালনায়। তাছাড়া আমি এবার উল্লেখযোগ্য যে কাজগুলো করেছি তার মধ্যে আমার কিছু প্রিয় শিল্পীর সাথে আমি অভিনয় করেছি অনেকদিন পর। তার মধ্যে সুবর্ণা মুস্তফার সাথে একটি নাটকে অভিনয় করেছি, মৌয়ের সাথে একটা নাটকে অভিনয় করেছি, নূর ভাইয়ের সাথে একটি নাটকে অভিনয় করেছি। তো মানে আমি বলতে চাচ্ছি যে আমার কিছু, ওই চম্পার সাথে একটি নাটকে অভিনয় করেছি। তো এগুলো বিভিন্ন চ্যানেলে যাবে। আরও অনেক পরিচালক যারা আমার খুব পছন্দের পরিচালক, সেরকম কিছু। না, আপনার দর্শকরা আপনাকে খুব প্রবলভাবেই পাবে এবার ঈদে। না, আমি একদম প্রবলভাবে কাজ করতে পারি না আসলে, তবে যেটুকু করার দরকার সেটুকু আমি করতে পারি। আমার মনে হয় সেভাবেই পাবে। ওরকম নাম্বার অফ ড্রামার চেয়ে আমি কোয়ালিটি অফ ড্রামা প্রেফার করি আর কি। না, সেটা তো বটেই, সেটা আমরা সবসময় দেখে এসেছি, হ্যাঁ। এবং কোয়ালিটির কারণেই এত লম্বা সময় কাজ লম্বা করতে সময় পারছি। ধরে আমি শুধু না, আমার আরো যারা সহকর্মী বন্ধুরা আছে, যেমন জাহিদ আছে, তকির আছে, হাকিম আছে, আমাদের জেনারেশনটাই আমরা সৌভাগ্যক্রমে এখন পর্যন্ত লিড করে যাচ্ছি। এটা আমাদের কাছে আল্লাহর অশেষ পাওনা। তো ওই যে সেই রকম আর কি, আমরা আগের জেনারেশনেও দেখেছি, তাদের সাথে অভিনয় করেছি, পরের জেনারেশনের সাথে অভিনয় করেছি, মাঝখানের জেনারেশনের সাথে অভিনয় করার সুযোগ একটু পেয়েছি। আমাদের সময় একদম শেষ, মির সাব্বির, আপনি যদি একটু বলেন যে এবার ঈদে আমরা কিভাবে পাচ্ছি, খুব সংক্ষেপে। আমি যে বললাম যে বেশ কিছু নাটক অভিনয় করেছে, যেমন সালাউদ্দিন লাভলুর 2টো ধারাবাহিকে কাজ করেছি ঈদের। এছাড়া করেছি আমাদের নতুন একজন সে ডিরেক্টর শামীম, ওর একটা মাছরাঙা যাবে ওরকম একটা ডিরেকশনে কাজ করি, ওটা 7 পর্বের। বেসিক্যালি এবার আমি 5টি 7 খণ্ডের নাটকে অভিনয় করেছি, এবং আমি চেষ্টা করেছি আমার যতটুকু ভালো অভিনয় করার, কারণ আমরা অভিনয় দেখে দেখে শিখেছি। আমাদের যারা সিনিয়র আছেন তাদের অভিনয় দেখে মুগ্ধ হয়েছি, তাদেরকে ফলো করতে শিখেছি। আমরা আসলে লিড করতে আসি নাই, আমরা এসেছি ভালো অভিনয় করতে। না, আপনাদের ভালো অভিনয় আমরা অবশ্যই ঈদের ভিতরে বেশি করে দেখব, সারা বছরও দেখব। আপনাদের 3জনকেই স্টুডিওতে আসার জন্য অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আবার আগামী রোববার।